মুহূর্তে উপস্থিত আছি গোঘাট থানার বদনগঞ্জ ফুলুই ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের একদম সামনেই। এই যে পঞ্চায়েতটা, এই পঞ্চায়েতের যিনি উপপ্রধান, এই উপপ্রধান হচ্ছেন প্রসেনজিৎ ঘোষাল। তিনি ২টো টার্মে এখানে প্রধান আছেন, উপপ্রধান আছেন। এই উপপ্রধান তার যে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে মমতা ব্যানার্জি শাসক দলের যিনি জননেত্রী বা সুপ্রিমো, তিনি কিছুদিন আগেও তিনি এক প্রকার অনুনয়ও করেছেন এবং কঠোর ভূমিকা নিতে বলছেন যে প্রশাসনকেও, যে কোনো রকম দলে অস্বচ্ছ ভাবমূর্তি তিনি বরদাস্ত করবেন না। অথচ কি দেখা যাচ্ছে যে তারই দলের যারা বিভিন্ন পঞ্চায়েত বা পৌরসভাতে যারা আছেন, তাদের অনেকের বিরুদ্ধে এত অভিযোগ, দুর্নীতির অভিযোগ, এবং হঠাৎ করে তার সম্পত্তি আকাশ ছোঁয়া বৃদ্ধি পাওয়া, এইগুলো যেগুলো এগুলো ওই এলাকার সাধারণ মানুষজন এগুলো দেখছেন। এবং এইগুলো দেখার ফলে হচ্ছে কি, উপপ্রধানের যতটা না বদনাম, তার থেকেও বেশি বদনাম হচ্ছে শাসক দলের। এবং আমরা এই তেমনই একজন উপপ্রধান সম্বন্ধে আপনাদের আরামবাগ টাইমসের দর্শকদের কাছে তুলে ধরব, যে তিনি কি ছিলেন, কি হইয়াছেন। এইটাই হচ্ছে এখানকার মানুষের মধ্যে ক্ষোভ। আমরা প্রথমেই একটু যাব আপনার কাছে। আপনার নামটা যদি একটু বলেন। বংশী রুই দাস। বংশুবাবু, আপনি কি পঞ্চায়েতের সদস্য? আমি হচ্ছে বুথ সভাপতি। বুথ সভাপতি? তাহলে আপনি যখন বুথ সভাপতি, এখানে কি পঞ্চায়েতের কোনো সদস্য কেউ আছেন? আপনি আছেন, আসুন। কি নাম আপনার? আমার নাম বিভাস খাঁ। বিভাস খা হচ্ছে পঞ্চায়েতের সদস্য। এই যে প্রসেনজিৎ ঘোষাল, যাকে আপনারা ছোট থেকেই দেখছেন, কারোর দাদা, কারোর ভাই, কারোর বন্ধু, এইরকমই বয়সী, তাই তো? এই প্রসেনজিৎ ঘোষালের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ কি, মানে যে থেকে আপনাদের এত ক্ষোভ, এখানে আপনাদেরই শুধু নয়, এই এলাকার অনেকের। ওনার এই যে এত বিপুল পরিমাণ সম্পত্তি উনি কিনেছেন, এই যে সম্পত্তি কেনার মতো ওনার কি আদৌ আর্থিক ক্ষমতা আছে? ওনার সম্পত্তি ওই ৩ থেকে ৪ বিঘের মতো নিজস্ব সম্পত্তি। হুম। তার মধ্যেই ছেলে মেয়েদিকে মানুষ করে আর সংসারটা চলে। ও এবারে দুবারের উপপ্রধান, সেখান থেকে সমস্ত কিছু সে উপার্জন করে এত টাকা সম্পত্তি। উপপ্রধানের জায়গা থেকে কি এমন ইনকামটা উনি করতে পারেন? এদিকে আসুন। উপপ্রধান থেকে উনি কি এমন ইনকাম করতে পারেন? উপপ্রধান পদটাতে তো এমন কিছু ওখানে তো বিরাট কিছু মাইনে দেওয়া হয় না। তাহলে কি এটা অন্য কোনো পদ বলে মনে করছেন? সেটা তো আমরা বলতে পারছি না, তার মধ্যে নিঃসন্দেহে কিছু একটা দুর্নীতির ব্যাপার আছে। না হইলে এত টাকা সম্পত্তি করবে কোথা থেকে? আমরা তো খেটে খেটে আমরা আলাদা হয়ে যাচ্ছি, আমরা নিজেরা সংসারটাকে মেনটেন করতে পারি না। তাহলে ১,৪,০০,০০০ টাকা সম্পত্তি এরকম করে কিনলো। হ্যাঁ, তারপরে কি হলো? উনি যে আগের বারে যে উপপ্রধান ছিলেন, এর আগের বারে কিন্তু লক্ষ্মী মালিক সে প্রধান ছিলেন, শিডিউল। তো সে গর্ভবতী ছিলেন, হ্যাঁ, প্রেগনেন্ট ছিলেন। তো সেই অবস্থাতে কিন্তু ৬ মাস আসেনি। সেই দায়িত্বটা উপপ্রধান চালিয়েছিলেন। হ্যাঁ, এই তখন থেকেই ওনার আয়ের একটা মূল মানে জায়গা। শুরুটা তখন থেকে হয়? মানে প্রধানের শারীরিক অসুবিধার সুযোগটা নিয়েছেন উনি বলছেন? সুযোগটা নিয়েছেন। আচ্ছা। নিয়ে বকলমে উনি প্রধান মানে এই কাজটা চালিয়েছেন। এবং মানে সেই সময় বলছেন যে বিভিন্ন দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনাটা আমরা সেটাকে আশা রাখছি। এবং আপনাদের এই যে আজকে ধারণাটা যে ১,০০,০০,০০০ যে সামথিং যে টাকার সম্পত্তি উনি ক্রয় করেছেন, সেটা ওনার স্বাভাবিকভাবে অর্জিত রোজগার নয়। রোজগার নয়, এটা আমরা আশা রাখছি যে সেই টাকাটা ও রোজগার করতে ওই ৪ বিঘা সম্পত্তির মধ্যে পারেনি। আচ্ছা, এখানে যে ৪ বিঘা সম্পত্তি, সেটাতেও কি কোনো ভাগচাষ আছে নাকি না ওটা সম্পূর্ণ উনি চালান? ওনার ওইটা নিজস্ব। নিজস্ব। এছাড়া কি আর কোনো সম্পত্তি কখনো ওনার দেখেছেন? না, না, আমরা দেখিনি। আপনারা কেউ দেখেননি? কেউ দেখেননি। আচ্ছা, হঠাৎ করেই এই যে উনি কিনলেন, এবং আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে বেশ কিছু টাকা তোলা হয়েছে। ওনার অ্যাকাউন্টে ধরে নিচ্ছি যে এই জায়গাতে এই টাকাগুলো কোত্থেকে আসছে, এই দুশ্চিন্তাটা আপনাদের, মানে এই চিন্তাটা আপনাদের কবে এলো যে ইনি কিনছেন কি করে? এইটা আমাদের আসছে মোটামুটি আজকে আগামী যে পঞ্চায়েতে উপপ্রধান ছিলেন হুম। গত, সেটা থেকেই আসছে। কিন্তু আমরা সেটা কিন্তু বুঝতে পারছি না। না। কিন্তু যখনই সম্পত্তিটা কিনেছে, তখন আমরা চাইছি যে এই টাকাটা কোথা থেকে
উনি আনবেন। আপনার উপপ্রধানকে কখনো অ্যাজ এ গ্রামবাসী আপনারা প্রশ্ন করেছিলেন যে আপনি এই সম্পত্তিটা কি করে কিনলেন? না, আমরা কোনো প্রশ্ন করিনি। আচ্ছা। আমরা কিন্তু সেই সন্দেহ এই হচ্ছে তথ্যটা আপনারা কতদিন আগে পেলেন? এটা আমরা পেয়েছি আজকে ৬ মাস আগে। ৬ মাস। এই যে ৬ মাস পেয়েছেন, তো তার মধ্যেও আপনাদের প্রশ্ন করা ওঠেনি? হ্যাঁ। মানে উনি কি কোনো আতঙ্ক ছড়ান এখানে? উনি কিন্তু বলতে চাচ্ছে না। আমরা জিজ্ঞাসা করতে চাইছি কিন্তু ও বলতে চাচ্ছে না। আপ আপনাদেরও কি তাই মনে হয় যে একই মনে হয়। কারণ হ্যাঁ, ও কোনো কিছু কথার উত্তরই দিচ্ছে না। কোথা থেকে সম্পত্তি এলো না এলো এটা বুঝতে পারছি না। একটা লোক একদিনে ১ কোটি ২ লক্ষ টাকা সম্পত্তি কিনে কোথা থেকে? আবার আপনাদেরকে কেসও দিচ্ছে? কেস মানে কোনো শেষ নেই কেস দিবার। কেসে ভর্তি করে দিয়েছে। আমার নামে জিডির কোনো শেষ নাই। এই বিট হাউসেই জিডি ভর্তি। এইজন্যই প্রুফগুলো আপনাদেরকে দিলাম। আপনারা আচ্ছা, প্রুফ তো অবশ্যই। কিন্তু আমি বলছি যে আপনাদেরকে কেসে ফাঁসাচ্ছে, আপনারা তো সব একই দলের। হুম। সবাই সবাই শাসক তৃণমূল দলের তো? কর্মী, হ্যাঁ, সবাই তৃণমূল কর্মী। তো একই দলে থেকে দলের মধ্যে এরকম করছেন। আপনারা দলের যে মানে ব্লক নেতৃত্ব, জেলা নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলেছিলেন? কথা আমরা বলতে চেয়েছি, তারাও কিছু গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু আপনাদের দলের যিনি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো বারবার বলছেন দলের স্বচ্ছতা ফেরাতে। তাহলে আমরা কিভাবে আপনারা এইরকম যদি উদাহরণ আপনাদের হাতে থাকে এবং ব্লক বা জেলা যদি আপনাদের এই কথাগুলোর গুরুত্ব না দেন, তাহলে তো উপপ্রধান তিনি পোস্টই পাবেন বলেই মানে এটাই হওয়াটা স্বাভাবিক। তো এইটাকে আপনারা কি করে মানছেন? আমরা উপর নেতৃত্বকে লিখিত দিয়েছি। আচ্ছা। সেই লিখিতও আমরা কিছু খবর পাচ্ছি না। তার জন্য আজকে দিদির যে খবর আমরা শুনছি, সেই জন্য আমরা আবার এগিয়ে চলেছি যে দিদির কথাটা আমরা রাখার চেষ্টা করব। তাহলে দিদির যে ব্যাখ্যাটা দিয়েছে সেই জায়গাটা থেকে আমরা চলার চেষ্টা করব। মানে দিদির নতুন করে যে কথাটা আপনাদেরকে বলেছেন, তারপরে আপনাদের এই বিষয়টাতে উঠে পড়ে লাগার সাহসটা পেয়েছেন। সাহসটা আমরা প্রচুর পেয়েছি। আর দিদির সাহসে আমাদের সাহস। আজকে দলটা তো দিদির। দিদি যে হারে আমাদেরকে জায়গাটা তৈরি করে দিয়েছে, সেই জায়গা থেকে আমরা তো পারিনি যে দিদিকে লুটেপুটে খেয়ে দিদির নামটা ডুবিয়ে দিই। তো উপপ্রধান ৪ বিঘে সম্পত্তি থেকে আচ্ছা, এখানে ৪ বিঘে সম্পত্তি বর্তমানে বাজার মূল্য কত হতে পারে? ওনা ১০ লাখ করে কাঠা? বিঘে? ১০ লাখ করে বিঘে হলে ৪০ লাখ টাকা হয়। আ আ এবার যদি ৪০ লাখ হয়, তাহলে উনি কত সোনা নিশ্চয়ই আছে বাড়িতে। আগে থেকে নিশ্চয়ই সোনা মজুদ ছিল। সেটা তো আমরা দেখতে যাইনি আর বলতে যে পারছি না। তা নাহলে মানে এই যে এত আপনাদের ছোট থেকে কি দেখছেন? যে আপনাদেরই মতো মানে লড়াই করে বেঁচে থাকা জীবন? নাকি না সচ্ছল? না, না, কিন্তু সারা জীবনটাই মোটামুটি ওরা ১ম থেকে চাষেই কর্ম করে এসেছে। ওই চাষবাস করে যেইটুকু হয়েছে সংসার মানে চালিয়েছে। জীবন সংগ্রাম করেই যে উনি মানে উনি বা উনার পরিবার চলেন, তাই তো? চলছে। হ্যাঁ, সেই ব্যক্তি ৳১,০০,০০,০০০ টাকার উপর, সেটা উপপ্রধান হওয়ার উপরে পরেই আপনারা দেখছেন। উপপ্রধান হওয়ার পরেই উন্নতটা হয়েছে। আচ্ছা। এবার আপনারা এই আপনি একটুখানি আসুন। আমি বলছি আপনারা যারা আ আজকে মানে ক্ষোভে ফেটে পড়ছেন। আজকে আপনারা কেন আমরা যখন এখানে ঢুকছি, আমরা দেখলাম যে বদনগঞ্জ মোড় থেকে এখানে আসা পর্যন্ত আমরা একটা রাস্তাও ভালো পাইনি। বড়, বড় গর্ত, কাদা এবং পিচ রাস্তার পিচ মনে হচ্ছে হারিয়ে যেতে বসেছে। তাহলে এই কাজগুলো উপপ্রধান এতদিন কিচ্ছু করেননি? করেন যেমনি আমাদের ওদিকে একটা রাস্তা আছে। ১ হাঁটু গর্ত যাওয়া যায় না কোনো রকম তাহলে আর রাস্তা। টুকটাকি বা প্রশ্ন আসছে কোথায়? মানুষ যদি হাঁটতেই না পারে ওই রাস্তাটায় কোনো মন্দেই হাঁটা যাচ্ছে না। আর বদনগঞ্জের হ্যাঁ, বলুন। আমার ১ নম্বর পঞ্চায়েতের সংখ্যালঘু একটাই গ্রাম গদাচ্চ। যার রাস্তাটায় মোটামুটি ১৫০০-১৬০০ বা স্কুল ছাত্রছাত্রীরা যাতায়াত করে। রাস্তাটা যদি আপনারা দেখেন, এর আগে ৫ বছর ওনাকে বারবার লিখিত দেওয়া হয়েছে যে এই রাস্তাটার আজও কোনো ফলাফল পাওয়া যায়নি। তো আপনাকে ফিল্ডে যেয়ে যেতে পারেন আপনি। তো এই রাস্তাটা কতদিন ধরে এরকম দুরবস্থা? আজ প্রায় ৮-৯ বছর ও থাকাকালীন ইদানিং হ্যাঁ, আমাদের যে পঞ্চায়েত সভাপতি হয়েছে, সভাপতি মহাশয়কে দিয়েছিলাম। সে অলরেডি রাস্তাটা বলছে এসেছে। কিন্তু ও থাকাকালীন যে দিয়েছিল তার কোনো আমরা প্রশ্ন বা কোনো রকম কিছুই পাইনি। মানে এসেছে কিন্তু কবে হবে সেটাও আপনারা এখন না, জানেন না। আমাদের মোটামুটি ডিসেম্বর মাসকে হয়তো আমার এই সভাপতি ধরিয়েছে, আমার মানে যে বর্ষা পঞ্চায়েতের কাটলে সভাপতি হবে। অভিজিৎ চক্রবর্তী, ভালো কাজ। আমাদের অঞ্চল সভাপতি অভিজিৎ চক্রবর্তী সে ধরিয়েছে। আমার রাস্তা এসেছে, তার মারফতে এসছে।
কিন্তু উপপ্রধান প্রধান থাকাকালীন তাদের কোনো এতেতে আমাদের রাস্তাটা তো অভিজিৎ চক্রবর্তী যখন কাজ করছেন, অবশ্যই তাহলে অভিজিৎ বাবুকে আপনারা এই বিষয়টা নজরে এনেছেন? অবশ্যই এই কোটি টাকার সম্পত্তি? আমরা সবাইকেই জানিয়েছি, আমাদের যে অঞ্চল সভাপতি তাকেও বলেছি। সেও বলেছে, দেখো আমি তো এই নতুন এসেছি, তাহলে আমার যেটুকু করণীয় আমি করব, তার উপরে তো আমি করতে গেলে আমি ফেঁসে যাব, তাহলে আমার তো আর কিছু করার নেই। হাসবেন কেন? আজকে সেও যথেষ্ট বলছে, লড়াই করছে, কিন্তু তাকে তো উপপ্রধানের সঙ্গে লড়াই করা মানে সে তো যথেষ্ট করছে, কিন্তু তাকে তো গ্রাহ্য করছে না। অঞ্চল সভাপতি, সে একটা পার্টির অঞ্চল সভাপতি, সে পার্টির কর্মীদের যতটুকু করার দরকার খুব সুন্দরভাবে করছে অভিজিৎ চক্রবর্তী। এখন পর্যন্ত তার এতটুকু কোনো আমরা খাদ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আর এইটা আজকে প্রায় ৭ বছর ৮ বছর তো উপপ্রধান আপনারা হয়েছে। কি চাইছেন? যে এই যে যেহেতু আপনারা মেম্বার, আপনি মেম্বার। তো আপনারা কি মেম্বার মানেই তো হচ্ছে পঞ্চায়েতের দায়িত্বটা আপনাদের ঘাড়ে আছে সবারই। তো আপনারা কি চাইছেন যে দলের মধ্যে বা আপনাদের দল তথা এই একটা পঞ্চায়েত, এই পঞ্চায়েতের উপরে পঞ্চায়েত তো শুধু একা তৃণমূলের নয়। এখানে পঞ্চায়েতে সিপিএম আসবে, বিজেপি আসবে, কংগ্রেস আসবে, সবাই আসবে, সবার প্রয়োজন। এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষেই তো একটা পঞ্চায়েত চলে। তা সেই পঞ্চায়েতে যদি খোদ উপপ্রধানের বিরুদ্ধেই এত দুর্নীতির অভিযোগ থাকে, তাহলে আপনারা যারা মেম্বার, আপনাদেরকেও তো মুখটা দেখাতে হবে। হ্যাঁ, এটা তো নিজেদেরকে খুবই খারাপ লাগছে যে তার সোর্স অফ ইনকাম যেখানে 4 বিঘে জমি, সেই 4 বিঘে জমির উপর আয় আয় যা, তাতে হিসেব করে আমরা দেখতে পাচ্ছি যে একদিনে মানে ওই 1 কোটি কত হাজার টাকার সম্পত্তি সে কোথা থেকে কিনতে পারে। এটা তো শুধু আমরা মেম্বার নয়, এলাকার জনপ্রতিনিধি যারা আছে, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ আছে, সকলেই যেন আমরা কালিমা লিপ্ত হচ্ছে, এবং সেই ছাপ আমি মনে করি আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গায়ের উপর পড়ছে। মানে এই তলার কলঙ্কর দাগটা তার সাদা কাপড়ে গিয়ে তার সাদা পড়ছে। কাপড়ের উপর পেয়ে পড়ছে, এটা আমার মনে হচ্ছে। আপনারা তো এখানে দীর্ঘদিনের যেহেতু বাসিন্দা, এনারা না হয় সবে সদস্য হয়েছেন। আপনারা কি আদৌ আশা করেন যে এইরকম একটা অস্বচ্ছ পঞ্চায়েত, এটা কি আদৌ চেয়েছিলেন? না, আমরা এটা চাইনি। আমরা সাধারণ মানুষ। আমরা চাইছি যে খুব ভালোভাবেই হোক। খুব স্বচ্ছ গতিতে যেহেতু হয়নি, আমরা তো নানানভাবে আমরা মিডিয়ার উপর নির্ভরশীল, বা প্রশাসন সবারই উপরে। তবুও আমরা ঠিক ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়াটাকে আমরা চাইছিলাম না। যেহেতু মনে করছি এটা একটা খারাপ জায়গা কিছু আছে। সবাই মিলে আমরা একটু চেষ্টা করে দেখি এটা যতটা ভালো করা যায় পার্টির পক্ষে। আচ্ছা, দিদি এখানে তো আরো দাদা ভাইরা আছেন। আপনারা যারা এখানে আছেন, আ এই যে রাস্তাঘাটের কোনো উন্নতি নেই, অথচ উপপ্রধানের ব্যক্তিগত উন্নতি হয়ে যাচ্ছে। এটা আপনাদের কাছে আমরা কেমন আমরা লাগছে? আজকে ১ কোটি ২ লক্ষ টাকার সম্পত্তিটা দেখে তো হতবাক। একটা মানুষ যে নাকি ৩ বিঘে জমি চাষ করে, সে এত টাকা সম্পত্তি কিনলো কোথা থেকে? আমি তো এই নিয়ে বিভ্রান্তির মধ্যে আছি। আমি তো আজ পেপারটা দেখেই কেমন হয়ে গেলাম। এর আগে আমি পেপারটা হাতে দেখিনি যদিও, বা আজকে দেখেই আমি হতবাক। যে একটা মানুষ, আমরাও কাজকর্ম করি, আমরা সংসারই চালাতে পারছি না ঠিক করে। আমি বলতে চাইছি এই উৎসটা কোথা থেকে? টাকাটা এলো কোথা থেকে? একদমই, টাকার উৎসটা কোথায়? এ প্রশ্নটা স্বাভাবিকভাবেই থাকবে। এখানে আরেক ভাই আছেন, তার দেখলাম প্রচণ্ড ক্ষোভ। আ আপনার কি কেন? আমি বদনগঞ্জ ফুলি ১ নম্বর অঞ্চলের ৬ নম্বর নম্বরের বুথ সভাপতি। আমার একটাই প্রশ্ন থাকবে শুধু, আমার দাদারা আগেই বলেছেন যে প্রসেনজিৎ ঘোষাল কী করেছেন। প্রসেনজিৎ ঘোষাল কী করেছেন সেটা এবারে আপনারা বুঝবেন, আপনারা চিন্তা করুন। আর প্রসেনজিৎ ঘোষাল কী করেছে, কত টাকা করেছে সেটা আপনাদেরকে বলেছে, নিশ্চয়ই আমাদেরকে আর বলতে হবে না দ্বিতীয়বার উঠিয়ে। একটা কথাই বলতে চাই, প্রসেনজিৎ ঘোষালের আমরা শাস্তি চাই, আর প্রসেনজিৎ ঘোষালকে আমরা ১ নম্বর অঞ্চল থেকে বিদায় চাই, এইটুকু মানে আমরা। আপনার যে এই বদনগঞ্জ ফুলুই ১ নম্বর পঞ্চায়েতকে ইমিডিয়েট স্বচ্ছ করতে হবে। স্বচ্ছ করতে হবে, বা ওই উপপ্রধানের আমরা পদত্যাগ দাবি চাইছি। উপপ্রধানের পদত্যাগ দাবি করছেন। একটা এই যে জায়গায় দাঁড়িয়ে আপনার শুধু সদস্যরা এখানেই যারা আছেন, সদস্য বা দলীয় যারা আছেন কর্মী তারাই নন। এখানে যারা সাধারণ মানুষ, যারা ক্যামেরার সামনে আসতে ভয় পাচ্ছেন। কারণ কোথায় কি কোপ পড়ে এরকম অনেকেই বলছেন। তো তারা, হ্যাঁ, থাকতেই পারে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে তারাও চাইছেন, এখানে যারা সাধারণ মানুষ তারা বলছেন অনেক হয়েছে, আর নয়। কারণ এখানে রাস্তাঘাটের কোনো উন্নতি হয়নি। মানুষ খুব কষ্টে যাতায়াত করে, কারণ এখানকার অসংখ্য ছেলে মেয়ে তাদেরকে পড়াশোনার জন্য তাদের কামারপুকুর কলেজ, আরামবাগ, নেতাজি মহাবিদ্যালয়, গার্লস কলেজ এই সমস্ত জায়গায় যেতে হয়, এবং এখানে কোর্ট কাছারি থেকে আরম্ভ করে সব কিছুর জন্য একমাত্র আরামবাগই পথ। সেই জায়গায় দাঁড়িয়ে এই ভয়ঙ্কর রাস্তা টপকে তাদের যাতায়াত করতে হয়। তারা এইটাই বলতে চাইছেন যে উপপ্রধান তিনি এলাকার কোনো উন্নয়ন করছেন না, 2টো টার্মে এখানে আছেন, এলাকার কোনো নয়, কিন্তু অদ্ভুতভাবে অদৃশ্যভাবে তার উন্নয়ন বেড়ে যাচ্ছে। এইটা তারা মনে করছেন যে এটা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এবং এরা এটাও মনে করছেন যে এখানে তাদের দলীয় সুপ্রিমো মমতা ব্যানার্জিকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। এটা তারা মানতে চাইছেন না। এখনই তারা চাইছেন যে ইমিডিয়েট বিডিও যিনি সাহেব আছেন গোঘাট 2-এর, তিনি বিষয়টা নজর দিন, এবং এখানে ডিএম বিষয়টা নজর দিন, এবং একই সাথে ব্লক স্তরে যারা নেতৃত্ব, জেলা স্তরে যারা দলীয় নেতৃত্ব, তারাও বিষয়টা গুরুত্ব দিন। যে ডাক মমতা ব্যানার্জি দিয়েছেন, যে স্বচ্ছতার ডাক, এবং তিনি বারবার চাইছেন যে 2026-এর আগে যত কিছু অন্যায় তার সমস্ত কিছু সংশোধন। এই জায়গায় দাঁড়িয়ে এনারা যেটা বলছেন যে আজকে দিদি চেয়েছেন বলেই আজকে তারা মুখ খুলতে সাহস পেয়েছেন, যেটা তারা এতদিন নানান কারণে পাচ্ছিলেন না। এমনকি যদি প্রতিবাদ করেন তো তাদেরকে নানা কেসে নাকি প্রসেনজিৎ ঘোষাল ফাঁসিয়ে দিচ্ছিলেন। তো এই কারণে তারা পাচ্ছিলেন না। আজকে দিদি ডাক দিতে তাদের পক্ষে এই প্রতিবাদ করতে নাকি তাদের পক্ষে সুবিধে হয়েছে। তারা ইমিডিয়েট এই উপপ্রধান দুর্নীতিগ্রস্ত উপপ্রধান বলে তারা মনে করছেন, এবং তারা মনে করছেন ম্যাডাম প্রমাণ আছে আমাদের কাছে। মনে কেন করবো? মনে করার তো এখানে কিছু নাই, আমাদের কাছে প্রমাণ আছে ম্যাডাম। আমরা মনে করবো কেন? প্রুফ দিচ্ছি আপনাকে। একেবারেই তারা সেটাই বলতে চাইছেন যে পঞ্চায়েতকে ডুবিয়ে পঞ্চায়েতের যে জন্য বরাদ্দকৃত সরকার যে বরাদ্দ করছে অর্থ, সেই অর্থ কোথায় যাচ্ছে, কিভাবে একজন উপপ্রধানের এত সম্পত্তি বেড়ে যাচ্ছে। আর যারা এখানে বুথ কর্মীরা আছেন, ইনি ত্রিপলে থাকেন, ত্রিপলে ঢাকা ঘর, তাই তো আপনার দলে কাজ করছেন এতদিন ধরে, 98 সাল থেকে এখনো পর্যন্ত একটা আবাস যোজনার বাড়ি পাননি, এবং ইন্দিরা আবাসন পেয়েছিলেন, সেটাও এই প্রসেনজিৎ ঘোষালই নাকি বাতিল করে দিয়েছেন। এমনকি এখানে যারা সবাই আছেন কেউই খুব সচ্ছল পরিবারের নন। তো তারা চাইছেন যে আমরা এত বছর ধরে পরিশ্রম করে দলটা করছেন, এবং তারা দলটা করে কি পাচ্ছেন না, তাদের নাম ডোবাচ্ছে, তারা বিরোধী দলের কাছে প্রশ্নের মুখে। সেটা হচ্ছে যে আপনার বিরুদ্ধে এখানে আপনার দল থেকে এবং এলাকার অনেকেই যারা কেউ সামনাসামনি মুখ খুলতে পারছিলেন না, সেটা হচ্ছে যে এখানে যিনি প্রসেনজিৎ ঘোষাল, তিনি 2টো টার্মে, মানে আপনি 2টো টার্মে এখানে উপপ্রধান, কিন্তু এলাকার কোনো উন্নয়ন কিচ্ছু হচ্ছে না, কিন্তু আপনার ব্যক্তিগতভাবে উন্নয়ন হয়ে যাচ্ছে। মানে আপনি হঠাৎ 1 কোটি টাকার উপর সম্পত্তি কিনেছেন, অথচ আপনার সোর্স অফ ইনকাম সেটা বলছে না যে আপনি এত টাকার সম্পত্তি কিনতে পারেন। তো এ বিষয়ে কি বলবেন? শুনুন, এটা সম্পূর্ণ মিথ্যা। আমার কাছে ডকুমেন্ট আছে। না 1 কোটি টাকা যেটা বললেন, 1 কোটি টাকাটা মিথ্যা। এবং আমার হচ্ছে এলাকার উন্নয়ন আপনি বুঝতে পেরেছেন। কিছু হয়নি, আমি রাস্তাঘাট দেখে এলাম। ওটা তো আমাদের পিডব্লিউডির আন্ডারে আছে। আর ব্যক্তিগত আমি হচ্ছি উপপ্রধানের কোনো আজ পর্যন্ত কোনো চেক বই সই করার অধিকার, পেমেন্ট করার অধিকার উপপ্রধানের নেই। আর আমি দীর্ঘদিনের দলের কর্মী, এবং আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো এলাকার লোক যদি 10 টাকার যদি বলে কোনো পরিশ্রমের বিনিময়ে যে 10 টাকা কোথাও তোলা নিয়েছে, আমি সেদিনে রিজাইন দিয়ে দেবো। আজ পর্যন্ত আমার বিরুদ্ধে এরকম অভিযোগ নাই। আর যারা এসব অভিযোগগুলো করছে না, তাদের হচ্ছে অলরেডি তদন্ত করে একটা প্রমাণ হয়ে গেছে যে তারা তোলা তুলছে। সেইটার জন্য আজকে তারা আমার বিরুদ্ধে কাল লাগাতে চায়। এবং আমার যে আমি একটা যে গাছ লাগিয়েছিলাম, সেই জায়গায় একটা যে ডাঙা কিনেছি, সেই ডাঙাটা হচ্ছে তারাজুলি খালের পাশে। সেই পাশাপাশি জমির দাম আজকে হচ্ছে 4 লাখ টাকা বিঘে। সেখানে সরকারি ভ্যালুয়েশন এসছে 30 লাখ টাকা বিঘে। সেই ডাঙা যদি 3 লাখ টাকা সম্পত্তি যদি 30 লাখ টাকা দাম হয়,
সরকারকে ভ্যালুয়েশন দেওয়ার জন্য 30 লাখ টাকা। আপনারা সরাসরি সেই জায়গায় যান এবং চারাজুলি খালের গায়েতে আমার সোর্স অফ ইনকাম বলতে আমার 30,000 গাছ লাগানো রয়েছে এবং আমার দাদুর সম্পত্তি আমার 40 বিঘে। আপনি কি গাছগুলো বিক্রি করে ওই হ্যাঁ সম্পত্তি গাছগুলো, কিনেছেন? হ্যাঁ ওই যে গাছগুলো বিক্রি করি আমি ওই জায়গাটা কিনেছিলাম এবং সেই জায়গাটার ভ্যালুয়েশন হচ্ছে 30 লাখ গাছগুলো টাকা। কাটা হয়ে গেছে? হ্যাঁ সব? গাছ কাটা হয়েছে। তাহলে অতগুলো গাছ কাটলেন কেন? গাছ আমি সরকারি পারমিশন করি পারমিশন করলেও আপনার তো মনে হবে যে না, ওটা অংশীদারদের। কিন্তু এই যে এই টাইমে নয়, permission, এই টাইমে নয়, সরকারি সমস্ত যখনই হোক না গাছ কি করে গাছ কাটা পটাশ গাছ, গাছ হচ্ছে পটাশ গাছ, ইউক্যালিপটাস ইউক্যালিপটাস গাছ, ইউক্যালিপটাস গাছ। আমরা আমাদের যে জায়গা রয়েছে সেই জায়গার মধ্যে সরকারি সমস্ত নিয়মনীতি মেনে আমরা কিন্তু গাছগুলো করে লাগিয়েছিলাম এবং গাছ আমরা সেইভাবে, আপনার ব্যক্তিগত সম্পত্তি ওই গাছগুলো? ওই গাছগুলো আমাদের অংশীদারি সম্পত্তি, আমাদের ব্যক্তিগত অংশীদারি। কত টাকা? আমি আমার কাছে এই মুহূর্তে যে জমিটা আছে, এবং আমি দুজন ভদ্রমহিলার কাছ থেকে আপনি কিনেছেন, হ্যাঁ সেইটার যে বিপুল পরিমাণ টাকা, অনেক কিছু কিনেছেন, হ্যাঁ সেই টাকাটা সেইটার আপনি সরজমিনে সেই এলাকায় তদন্ত করুন যে সেইখানকার সরকারি এমনি পাবলিক দাম কত। পাবলিক হচ্ছে সেখানে 4 লাখ টাকা আর সরকারি সেখানে ভ্যালুয়েশন হচ্ছে 30 লাখ টাকা। তাহলে আমি তো 30 লাখ টাকা কিনে নিই, আমি কিনেছি 4 লাখ টাকা। আমাকে সরকারকে ট্যাক্সটা ওই যে রেজিস্ট্রি ফিটা ওই যে 7% যে 5% যে ফিটা সেটা আমাকে দিতে হয়েছে, কিন্তু আমি 30 লাখ টাকার কিনে নিত, আমি তো কিনছি 3 লাখ টাকা, সেখানে 3 লাখ টাকা বিঘে আর সেখানে 30 লাখ টাকা বিঘে আসছে সরকারি ভ্যালুয়েশন। আপনারা যান খালের ধারে, রোডসের গায়ে নয়, খালের ধারেতে জায়গা, আজও তার পাশে জমি রয়েছে, সেই জমি 4 লাখ টাকা বিঘে বিক্রি হচ্ছে। আর আমার নামে যে কুৎসাটা রটাচ্ছে আজ পর্যন্ত সিপিএম বিজেপি কেউ আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কারু কাছ থেকে 10 টাকা তোলা নিয়েছে। আপনি সারা বদরগঞ্জ সমস্ত দোকানদার আপনার এই ক্যামেরা বাদ দিয়ে আপনি নিজে তদন্ত করুন, তারপর ক্যামেরায় মুখ খুলবেন। 10 টাকার যদি কোনো প্রমাণ করতে কেউ পারে যে আমি কারোর কাছ থেকে 10 টাকা নিয়ে কাজ করেছি, আমি সেদিনে আমি রিজাইন দিয়ে দেবো। আমি 1987 সাল থেকে ছাত্র পরিষদ করে এসেছি, আজ পর্যন্ত সিপিএম বিজেপি কি আমার রিজেল্ট, আমার আজকে যারা প্রমাণ করতে, যারা আজকে আমার নামে কুৎসাটা দিতে চাইছে তারা হচ্ছে মিথ্যা, আমার নামে কিছুই পায়নি। আর আমি উপপ্রধানের কোথাও আমাকে চেকে সই করতে হয় না, কোনো বিল উপপ্রধানের দ্বারা পেমেন্ট হয়নি, কারণ প্রধান পেমেন্ট হয়, আরও সঞ্চালকরা থাকে। সেটা কোনো কথা না, প্রধান তাহলে সরকারি তো আমি না কোনো যদি কিসে তো সই না করতে পারি, আমি যদি কাউকে পেমেন্ট না করতে পারি, আমি তো সেখান থেকে কিছু করতে পারবো না। যে ওরা ভুল যেটা তথ্য দিচ্ছে সেটা সম্পূর্ণ ভুল। মানে এটা আপনি জানলেন কি ওই যে আপনি সরকারিভাবে টাকা নিয়েছেন সই করে? এখানে তো কোনো প্রশ্নই ছিল না, আপনি এই প্রশ্নটা হঠাৎ করে আসলেন কেন? আপনি উপপ্রধান, এলাকার উন্নয়ন হয়নি হ্যাঁ, আপনার কিন্তু আপনার কথার উত্তরে এলাকার উন্নয়নটা হয়নি। এলাকার উন্নয়ন তো শুধু আপনার এলাকায় মহিলা প্রধান, এর আগেও যিনি ছিলেন তিনিও মহিলা প্রধান ছিলেন, যখন তার শারীরিক প্রবলেম ছিল আপনি তার দায়িত্বে ছিলেন। আমার এলাকায় আপনি আপনি আজকে আমার ছুটির দিন আছে, আমার এলাকায় আমি কতগুলো রাস্তাঘাট করেছি, আমার এলাকায় যে আমার প্রধান এবং আমার যে বডি ছিল সঞ্চালকরা ছিলেন, কতগুলো আপনি ছুটির দিন বাদ দিয়ে সোমবার দিনে আসুন, আপনাকে আমি সমস্ত ডকুমেন্ট যে কতগুলো আমরা রাস্তাঘাট করেছি, কতগুলো কি কাজ করেছি, আপনাকে আমি টোটালটাই দিয়ে দিই। আপনি বলছেন যে যে দলিল আমার রেজিস্ট্রি দলিল আমার কাছে আছে, এগুলো সব বলছেন যে এই টাকাতে আদৌ কেনেন না 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 না, হয় কখনো এটা? আপনি তার পাশের জায়গা, আমার যে জায়গায় গাছ লাগানো রয়েছে সেই জায়গায় আমি কিনেছি, সেখানে আপনি যান, তার পাশের জমি, সে জমি কত টাকা বিঘে বিক্রি হচ্ছে সে খোঁজ নিন। 4 লাখ টাকা বিঘে বিক্রি হচ্ছে, তাহলে 4 লাখ টাকা বিঘে বিক্রি হলে একটা খালের গায়ে ডাঙা তো 30 লাখ টাকা বিঘে বিক্রি হবে না? পুকুর কিনেছেন, হ্যাঁ ডাঙা কিনেছেন। পুকুর সামান্য 1 লক্ষ টাকার পুকুর আর 2 লক্ষ 4 লক্ষ 3 লক্ষ টাকা করে বিঘে ডাঙা, তার হচ্ছে 1.5 বিঘে ডাঙা, 30 লক্ষ টাকা বিঘে ডাঙাটার ভ্যালুয়েশন হচ্ছে 30 লক্ষ টাকা। আজকে সাধারণ মানুষেরও আপনার প্রতি এত ক্ষোভ কেন? সাধারণ মানুষের কোনো ক্ষোভ নেই, আমাদের 2-4টে মুসলিম আমাদের সঙ্গে আমাকে কোনো কিছু তো পেরে উঠতে না পেরে আমাদের 2-4টে ছেলে আমার গায়ে কালি রোটাতে চায়। তো আমি নিজে একদম স্বচ্ছ ভাবমূর্তি মানুষ, সাধারণ পাবলিক বলুন, কেউ বলুন, যে কেউ যদি আমার নামে যদি 10 টাকার কোনো দিতে পারে যে কোথাও কারোর কাছ থেকে 10 টাকা নিয়ে কাজ করেছি, আমি সেদিনই সঙ্গে সঙ্গে রিজাইন দিয়ে দেবো, আমাকে বলতে হবে না, আমি দলের কাছে যে রিজাইন দিয়ে দেবো। আমি আজ পর্যন্ত আমার নামে কোনো কুৎসা নেই। এই কটা ছেলে নোংরামি করছে, তারা দলের কাছে ভালো সাজার জন্যে তাদের নামে কুৎসা বেরিয়ে গেছে, তারা তলা তুলছে, সেই কুৎসা। তারাই তো বলছে যে আপনি
আপনার বিরুদ্ধে তারা মুখ খুললে আপনি তাদেরকে কেসে ফাঁসাচ্ছেন। ওসব কোনো আজ পর্যন্ত দেখাতে পারবেন তারা আমার নামে কেস আছে? আমি কোনোদিন কারোর নামে তাদের নামে কোনো কেস করিনি। সম্বন্ধে এই যে অভিযোগ, এই অভিযোগ 1 কোটি টাকার একই দিনের সম্পত্তি, এটা আপনি বলছেন মিথ্যে? ওটা তো সম্পূর্ণ মিথ্যা। যদি 1 কোটি টাকার একদিনের সম্পত্তি হয়, আমি আপনাদের অন ক্যামেরার সামনে বলছি আমি রিজাইন দিয়ে দেবো, এবং আমার বিরুদ্ধে আমি রিজাইন দিয়ে আমার বিরুদ্ধে আমি তদন্ত করাবো। আর যারা বলছে এটা সম্পূর্ণ তাদের হচ্ছে নিজেরা কার্যসিদ্ধি, তারা হচ্ছে তোলা তুলতে পারছে না, আমার জন্য তারা সেই তোলা তুলতে গিয়ে ধাক্কা খাচ্ছে, সেই জন্য এই আমার নামে কুৎসারে ওঠাচ্ছে। আর আমি আপনাকে আবারও বলছি যে আপনি এতগুলো মানুষের আপনার একার আপনার আপনারা গোটা সারা আমার অঞ্চল ঘুরে আসুন। সাধারণ যারা ব্যবসা করছে, যারা ব্যবসাদার থেকে পাবলিক থেকে যারা প্রকৃত যারা দলের বাদ দিয়ে আপনি সারা মানুষের হচ্ছে ঘুরুন। যদি কেউ বলে কালটু ঘোষাল কারুর কাছ থেকে 10 টাকা তোলা তুলেছে, তাহলে আমি আপনাদের অন ক্যামেরায় বলছি সেদিন আমি সঙ্গে সঙ্গে রিজাইন দেবো। আমি সাধারণভাবে জীবনযাপন করি, আপনিও দেখলেন যে আমি সাইকেলে যাতায়াত করি মানুষের কাছে পৌঁছানোর জন্য। আমি সারাদিনে 3 বার এলেও 3 বারে আমি সাইকেলে যাতায়াত করি। আর এই আপনাদের যেটা বললাম যে সরকারি ভ্যালুয়েশনের জন্য আমার যে বৃক্ষরোপণ ছিল, সেই বৃক্ষরোপণের থেকে আমার ওই ডাঙাটা, এবং সেই জায়গায় আমাদের এলাকায় এখনও জমির মূল্য 30 লাখ টাকা বিঘে নয়, কিন্তু সরকারি ভ্যালুয়েশন ওই ডাঙাটা 30 লক্ষ টাকা আসছে। কিন্তু আমি ওই 30 লক্ষ টাকার সম্পত্তি আমি 30 লক্ষ টাকা দিয়ে কিনিনি। তাহলে আপনি বলছেন যে এটা আপনারা তদন্ত করুন, আপনারা ওই তদন্ত করুন। আমার জায়গার পাশে যে আমার ওইটা ডাঙা গাছ লাগানো রয়েছে, ডাঙা খালের ধারেতে, তার পাশে যে জমিগুলো রয়েছে আপনারা তদন্ত করুন সেই জমির মূল্য কত। এখনও সেই জমির মূল্য 4 থেকে 5 লাখ টাকা বিঘে। তাহলে আমি নিঃসন্দেহে আমি খালের গায়ে ডাঙাটা 30 লক্ষ টাকা দিয়ে নগদ 30 লক্ষ টাকা দিয়ে কিনবো না। যারা বিক্রি করেছে তারা এসে তাদের জায়গা দেখে কাগজ করে তাদের যেটা সরকারি তারা এলাকার যেটা ন্যায্য দাম, সেই দাম দিয়ে আমি নিয়েছি, কিন্তু আদৌ ওই জায়গার ওই মূল্য নয়। আমার এলাকায় এখনও আমার ফুলি মৌজায় কোথাও জমির মূল্য 30 লক্ষ টাকা বিঘা হয়নি, আর খালের গায়ে ডাঙা তো দূর। আমরা দুপক্ষেরই বক্তব্য শুনলাম। একদিকে প্রসেনজিৎ ঘোষালের সম্বন্ধে যেটা অভিযোগ আসছে যে উনি কয়েক কোটি টাকার সম্পত্তি কিনেছেন একই দিনে, কয়েক কোটি না 1 কোটি সামথিং এবং যার পেপারস আমাদের হাতে আছে, এবং এই জায়গায় দাঁড়িয়ে একই সাথে তাদের অভিযোগ, এবং এলাকার বেশ কয়েকজন মানুষ যারা ক্যামেরার সামনে আসতে চাইছিলেন না তারাও বলেছেন যে আমরা এলে আমাদের বিপদ হতে পারে। তারাও বলেছেন যে প্রসেনজিৎ ঘোষালের স্বচ্ছ ভাবমূর্তি নেই, এবং উনি 2টো টার্মের প্রধান থাকা সত্ত্বেও এলাকায় বহু জায়গায় রাস্তাঘাট উপপ্রধান আমি উপপ্রধানই থাকাকালীন কোনো সেভাবে উন্নয়ন হয়নি, এই অভিযোগ যেমন করছেন, পাশাপাশি এটাও করছেন পঞ্চায়েতের সদস্য থেকে আরম্ভ করে বুথ সভাপতি সবারই মধ্যে একটা ক্ষোভ আছে ওনার উপর, যে উনি ওনার যে পারিবারিক সম্পত্তি ওনারা দাবি করছেন এনার 4 বিঘে সম্পত্তি, এখানে প্রসেনজিৎবাবু বলছেন না তার পৈতৃক সম্পত্তি 10 বিঘে, এবং তিনি বলছেন তার কিছু বনাঞ্চলও ছিল যেগুলো তারা ভাগে ছিল, সেটা বিক্রি করে তিনি কয়েক লক্ষ অধিক টাকা পেয়েছিলেন, তার থেকেই তিনি এই সম্পত্তি কিনেছেন, এবং সেই সম্পত্তির বাজার মূল্য আর রেজিস্ট্রি যে খরচ সেটা হচ্ছে সরকারের যেটা স্ট্যাম্প পেপারের খরচ, সেইটার জন্য এটা এত টাকা দেখানো হলো, প্রকৃত মূল্য এটা নয়। এবং উনি যেটা বলছেন যে উনি এলাকায় উন্নয়ন করার আপ্রাণ চেষ্টা করছেন, এবং যে রাস্তাঘাটগুলো দেখা হচ্ছে সেগুলো পিডব্লিউডি, যদিও পিডব্লিউডিকে ওনার ভাবানো উচিত ছিল, কারণ মানুষ এদিকে যাতায়াত করে, অতএব পিডব্লিউডিকে ভাবাবে কে, সেটা এই অঞ্চলেরই প্রধান উপপ্রধান, অতএব এই দিক থেকে উনি পুরো দায়মুক্ত হতে পারেন না। আর এই সম্পত্তি আমাদের অলরেডি এটা আমাদের স্যাংশন হয়ে গেছে, জেলা পরিষদ আমাদের এটা হচ্ছে যে আমাদের পিডব্লিউডি যে আমাদের জেলা পরিষদ থেকে এটা আমাদের স্যাংশন হয়ে গেছে, রিপেয়ারিংয়ের স্যাংশনও হয়ে গেছে, রিপেয়ারিংয়ের স্যাংশন হয়েছে, এবং ডিসেম্বর থেকে সেটা কাজটা সম্ভবত হবে, বর্ষার জন্য কাজ হয়েছে, বর্ষার জন্য কাজটা হয়নি, বর্ষার পরে কাজটা হবে। ইনি বলছেন তার বিরুদ্ধে যারা অভিযোগ করছে মূলত তারাই চাই এলাকার ক্ষতি, এবং একই সাথে উপপ্রধানের ক্ষতি, এবং উনি নিজে বলছেন যে তারা তোলা তুলতে পারছে না ইনি আছেন বলে। আবার এনারা বলছেন ওনার বিরুদ্ধে দলেরই একাংশের
যে অভিযোগ, তারা বলছেন ইনি দুর্নীতি করছেন পঞ্চায়েতে এবং তার ফলে এলাকায় উন্নয়ন স্তব্ধ হয়ে যাচ্ছে এবং একই সাথে ওনার আয়ের থেকে বেশি ব্যয়। আমরা আপনাদের কাছে উভয় পক্ষের মতামত তুলে ধরলাম। এবার আপনারা যারা আরামবাগ টাইমসের দর্শক, আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মতামত এবং একই সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলোইং করবেন এবং শেয়ার করবেন, এই আশা রাখবো। ক্যামেরায় কুশকুমার পাঁড়ের সঙ্গে আমি কাকলি চ্যাটার্জি, আরামবাগ টাইমস। ম্যাডাম পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে। আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই। আমরা 5টি কোর্স অফার করি: কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278।